সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ক্ষমতায় গেলে ৬৪ জেলায় ৬৪ হাসপাতাল ও সুদমুক্ত ঋণ চালুসহ যা যা করবে জামায়াত। এদিকে হাদি হত্যা মামলা প্রতিবেদন দাখিলে সিআইডিকে আরও ৫ দিন সময় দিলেন আদালত। অপরদিকে জঙ্গল সলিমপুরে কম্বাইন্ড অপারেশন চালানো হবে প্রেস সচিব। আরও থাকছে সংস্কার তো বিএনপির সন্তান মির্জা ফখরুল। এবং সবশেষে থাকছে ২৬ বিষয় সিদ্ধান্ত নিতে লাগবে অর্থ বিভাগের অনুমোদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামতই আমাদের শক্তি। আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ক্ষমতায় গেলে ৬৪ জেলায় ৬৪ হাসপাতাল ও সুদমুক্ত ঋণ চালুসহ যা যা করবে জামায়াত। আগামী ১২ ফেব্রুয়ারির আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, তরুণ উন্নয়ন এবং আইসিটি খাত ভিত্তিক বিস্তারিত নীতিগত রূপরেখা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতি ইসলামী। আজ মঙ্গলবার ২০ জানুয়ারি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত পলিসি সামিট 2025-এ ঘোষিত রূপরেখা ক্ষমতায় যাওয়ার পর বাস্তবায়নের কথা জানায় দলটি। জামায়াতের রূপরেখা অনুযায়ী স্বাস্থ্য খাতে জিডিপির ৬ থেকে ৮% বাজেট বরাদ্দ দেওয়া হবে। ৬০ বছরের ঊর্ধ্ব বয়স্ক নাগরিক ও ৫ বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি দেশের প্রতিটি জেলায় একটি করে মোট ৬৪টি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে। ফার্স্ট 100 ডেজ প্রোগ্রামের আওতায় প্রসূতি নারী ও মায়েদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথাও জানানো হয়েছে। সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালুর পরিকল্পনা করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র, টিআইএন, স্বাস্থ্যসেবা ও সামাজিক সেবা একত্রে অন্তর্ভুক্ত থাকবে। একই সঙ্গে সকল শিশুর জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহের ঘোষণা দেওয়া হয়েছে। শিল্প ও অর্থনীতি খাতে প্রণোদনা দিতে প্রথম ৩ বছরের জন্য সব শিল্পে গ্যাস, বিদ্যুৎ ও পানির চার্জ মৌকুফের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বন্ধ কলকারখানা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে পুনরায় চালু করা হবে এবং এসব প্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য 10% মালিকানা নিশ্চিত করার কথা বলা হয়েছে। কৃষি খাতে কৃষকদের জন্য সুদবিহীন ঋণ সুবিধা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি ৫ লাখ গ্র্যাজুয়েটকে ২ বছর মেয়াদে মাসিক ১০,০০০ টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। মেধাভিত্তিক ১ লাখ শিক্ষার্থীর জন্য মাসিক ১০,০০০ টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলা হয়েছে। উচ্চশিক্ষা প্রসারে প্রতি বছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে ১০০ শিক্ষার্থীকে সুদমুক্ত ঋণের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে। নারী শিক্ষার প্রসারে ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজ একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনাও তুলে ধরা হয়েছে। তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দক্ষ জনশক্তি ও জব প্লেসমেন্ট নামে একটি নতুন মন্ত্রণালয় গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ৫ বছরে ১০ মিলিয়ন তরুণকে বাজার ভিত্তিক দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি উপজেলায় গ্র্যাজুয়েটদের জন্য ইউথ টেক ল্যাব এবং প্রতিটি জেলায় জেলা জব ইউথ ব্যাংক গঠন করে ৫ মিলিয়ন মানুষের চাকরির সুযোগ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া নারী, তরুণ ও অবহেলিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে ৫ লাখ উদ্যোক্তা তৈরি, ১৫ লাখ ফ্রিল্যান্সার গড়ে তোলা এবং স্বল্প শিক্ষিত যুবকদের জন্য উপযোগী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালুর ঘোষণা দেওয়া হয়েছে। আইসিটি খাতের জন্য ভিশন 2040 ঘোষণা করে বলা হয়েছে ২০৩০ সালের মধ্যে ২০ লাখ আইসিটি ভিত্তিক চাকরি ও প্লেসমেন্ট নিশ্চিত করা হবে। ফ্রিল্যান্সার ও ডিজিটাল রপ্তানির সুবিধার্থে একটি জাতীয় পেমেন্ট গেটওয়ে স্থাপন করা হবে এবং আইসিটি খাত থেকে $৫ বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আইসিটি খাতে সরকারের ব্যয় থেকে $১.৫ বিলিয়ন সাশ্রয়ের কথাও জানানো হয়েছে। সামিটে কিনোট বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস একটি দীর্ঘ ও অসমাপ্ত সংগ্রামের ইতিহাস। সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তি ও মানবিক মর্যাদার সংগ্রাম, ১৯৪৭ সালে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির আকাঙ্ক্ষা এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তি। তবে ৫ দশকের বেশি সময় পার হলেও সেই প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
তিনি বলেন, গত 17 বছরের শাসন ব্যবস্থার ব্যর্থতা ও কর্তৃত্ববাদী চর্চার কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে, জবাবদিহি কমেছে এবং নাগরিকদের কণ্ঠস্বর সংকুচিত হয়েছে। 2024 সালের জুলাইয়ে আবারও জনগণ, বিশেষ করে তরুণরা, নিজেদের অধিকার ও ভবিষ্যৎ পুনরুদ্ধারের দাবিতে দাঁড়িয়ে গেছে। জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদী শাসনের একটি অন্ধকার অধ্যায় পার করে এখন আমরা গণতান্ত্রিক রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এই পথে এখনও বড় বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও কর্মসংস্থানের মান কমে গেছে। বেকারত্ব ও মূল্যস্ফীতি মানুষের দৈনন্দিন জীবন দুর্বিষহ করে তুলছে। অধিকাংশ মানুষ অনানুষ্ঠানিক, অনিরাপদ ও স্বল্প আয়ের কাজে নিয়োজিত। তরুণ শিক্ষিতরা শিক্ষা থেকে কর্মসংস্থানে রূপান্তর ঘটাতে পারছে না, আর নারীরা সুযোগ পাওয়ার ক্ষেত্রে এখনও নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, শুধু প্রবৃদ্ধি যথেষ্ট নয়, মানুষের জীবনে নিরাপত্তা, মর্যাদা ও পরিকল্পনার সক্ষমতা তৈরি করাই হওয়া উচিত অর্থনৈতিক সাফল্যের মাপকাঠি। তিনি বলেন, বিপুল সম্ভাবনার দেশ বাংলাদেশ। এদেশের সবচেয়ে বড় সম্পদ হল জনগণ। দেশের ভেতরে শ্রমজীবী মানুষ এবং দেশের বাইরে কর্মরত প্রবাসী শ্রমিক অর্থনীতি সচল রাখছেন। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স শুধু অর্থনৈতিক অবদান নয়, বরং দক্ষতা ও বৈশ্বিক অভিজ্ঞতার একটি বড় উৎস। নারীদের ভূমিকার কথা তুলে ধরে ডাক্তার শফিকুর রহমান বলেন, নারীদের পূর্ণ অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এটি শুধু ন্যায়ের প্রশ্ন নয়, বরং অর্থনৈতিক প্রয়োজন। সুশাসনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। অতীতে জামায়াতের নেতৃত্বে পরিচালিত মন্ত্রণালয়গুলোতে দুর্নীতিমুক্ত ও দক্ষ প্রশাসনের নজির রয়েছে বলেও দাবি করেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, রাষ্ট্র ও নাগরিক, সরকারি ও বেসরকারি খাত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমেই বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে উঠবে। শেষে তিনি বলেন, ইনসাফ, মর্যাদা ও সমৃদ্ধির ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না। এদিকে হাদি হত্যা মামলা প্রতিবেদন দাখিলে সিআইডিকে আরও 5 দিন সময় দিলেন আদালত। ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে আরও 5 দিন সময় দিয়েছে আদালত। মঙ্গলবার নির্ধারিত দিনে সিআইডি প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর আগে গত 6 জানুয়ারি ডিবি পুলিশ হাদি হত্যা মামলায় 17 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা যায়। তবে সেই অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে গত 15 জানুয়ারি মামলার বাদী ও ইনকেলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের নারাজি আবেদন করেন। পরবর্তীতে আদালত মামলার পুনর্তদন্তের দায়িত্ব সিআইডিকে প্রদান করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা শরীফ ওসমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত 12 ডিসেম্বর বিজয়নগর এলাকায় নির্বাচনী গণসংযোগ চলাকালীন তাকে সন্ত্রাসী হামলার শিকার হতে হয়। একটি চলমান মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয় যখন তিনি রিকশায় ছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়, পরে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং 2 দিন পর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত 18 ডিসেম্বর তার মৃত্যু হয়। হামলার পর 14 ডিসেম্বর আবদুল্লাহ আল জাবের বাদী ও হাদির বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলায় দণ্ডবিধির 302 ধারায় হত্যা যুক্ত করা হয়। তদন্তের দায়িত্ব প্রথমে থানা পুলিশ, পরে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তদন্ত শেষে ডিবি পুলিশ সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম সহ 17 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে বলা হয়, আসামিদের রাজনৈতিক পরিচয় ও হাদির রাজনৈতিক বক্তব্য পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে যে রাজনৈতিক হিংসার জেরেই তাকে হত্যা করা হয়েছে। এছাড়া অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে হাদির নির্বাচনী প্রচারে হামলা চালানো হয়। অভিযুক্তদের মধ্যে ফয়সাল করিম সহ 5 জন এখনও পলাতক রয়েছে। অপরদিকে জঙ্গল সলিমপুরে কম্বাইন্ড অপারেশন চালানো হবে। প্রেস সচিব জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে র্যাবের এক কর্মকর্তার নিহতের ঘটনায় কম্বাইন্ড অপারেশন চালানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ মঙ্গলবার 20 জানুয়ারি দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়নে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির 119তম এবং অন্তর্কালীন সরকারের মেয়াদকালে প্রথম সভার বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজিত হয়। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, আজকের সভায়
এই বিষয়ে আলাপ হয়েছে। জঙ্গল সলিমপুরে যে কাজটা হয়েছে খুবই জঘন্য একটা কাজ এবং এটা আমরা নিন্দা জানাই। প্রেস সচিব বলেন, ওই এলাকায় আরও জোরদার অভিযান চালানো হবে। সব বাহিনী একত্রিত হয়ে কম্বাইন্ড অপারেশন হবে। যারা এটার সঙ্গে জড়িত ছিলেন, যত ক্ষমতাবানী হন না কেন, প্রত্যেকটি গ্রেফতার করা হবে। এছাড়া ওই এলাকায় থাকা লুট করা অস্ত্র উদ্ধারের বিষয়ে প্রেস সচিব বলেন, কম্বাইন্ড অপারেশনের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করা হবে। বাহিনীর সদস্যদের মনোবলের উপর এই ঘটনার কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে প্রেস সচিব বলেন, না, বরং আমি মনে করি এটা তাদের রিজলভকে আরও শক্তিশালী করবে। গতকাল সোমবার 19 জানুয়ারি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম অঞ্চল জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সশস্ত্র এক সন্ত্রাসীকে গ্রেফতার করে ফেরার পথে হামলার মুখে পড়েন র্যাব সদস্যরা। সন্ত্রাসীদের গুলিতে নিহত হন র্যাব কর্মকর্তা মোহাম্মদ মুতালেব। এই ঘটনার পর ওই এলাকায় পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালায়। প্রসঙ্গত, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে পাহাড় খেকো, ভূমিদস্যু এবং সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এলাকাটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী একে অপরের মধ্যে সংঘর্ষ, খুনোখুনি এবং সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছে। এরপরে রয়েছে সংস্কার তো বিএনপির সন্তান মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি 31 দফা সংস্কার দিয়েছে আপনাদের প্রস্তাবের 2 বছর আগে। এখন সরকার খুব প্রচার চালাচ্ছে। সংস্কার তো বিএনপির সন্তান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়নে বিএনপির আলোচনা সভায় তিনি এসব বলেন। মির্জা ফখরুল বলেন, আমি হিসাব করছিলাম নির্বাচনের আর 23 দিন বাকি। এখন অনেকেই বলছে নির্বাচন হবে কিনা, বাধা দেব, করতে দেব না। খবর নিয়ে দেখেন তাদের 3টে ভোটও নেই। এরা আবার বড় গলায় বলে নির্বাচন হতে দেব না। আমরা নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছি। আমরা নির্বাচন চাই। জনগণের কাছে যাব, তারা যদি আমাদের চায় তাহলে আমরা আছি। জনগণ যদি বাদ দিয়ে দেয় তাহলে বাদ, আমরা বিরোধী দলে থাকব। আগে থেকে এত গলাবাজি কেন ভাই? বিএনপি মহাসচিব বলেন, সবচেয়ে বেশি দুষ্টামি করছে যারা অতীতে বাংলাদেশকেই স্বীকার করে নাই। আমাদের কতজন মা বোনকে পাক হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে, এই হিসাব আমরা ভুলি নাই। অনেক ত্যাগ বেরিয়ে একটি জায়গায় এসেছে দেশ। সামনে নির্বাচন, যেখানে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক দেশে গড়ে তোলার সুযোগ হয়েছে। এবং সবশেষে থাকছে 26 বিষয়ে সিদ্ধান্ত নিতে লাগবে অর্থ বিভাগের অনুমোদন। সরকারি আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে অর্থ বিভাগে বিবেচনার জন্য যেসব বিষয় পাঠানো বাধ্যতামূলক, সেসব বিষয়ে একটি বিস্তারিত এবং সুস্পষ্ট তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন আর্থিক ক্ষমতা অর্পণ এবং পুনরর্পণ সংক্রান্ত অফিস সামর্থ্যের সঙ্গে সংযুক্ত এ তালিকায় মোট 26টি গুরুত্বপূর্ণ খাত অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার 20 জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। অর্থ সচিব ড খায়রুজ্জামান মজুমদার এতে সই করেন 19 জানুয়ারি। এ আদেশে পরিচালন ও উন্নয়ন উভয় বাজেটের আওতায় আর্থিক ক্ষমতা অর্পণ এবং পুনরর্পণের একটি হালাদাত কাঠামো নির্ধারণ করা হয়েছে। নতুন এ আর্থিক ক্ষমতা আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। নতুন আদেশ অনুযায়ী পদ সৃষ্টি, পদ বিলুপ্তকরণ, 3 বছরের বেশি সময়ের জন্য অস্থায়ী পদ সংরক্ষণ, পদের বেতনক্রম মর্যাদা এবং পদবি পরিবর্তন সংক্রান্ত সব প্রস্তাব অর্থ বিভাগে পাঠাতে হবে। এছাড়া মন্ত্রণালয় বা বিভাগের আওতাধীন সংযুক্ত অধিদপ্তর, অফিস বা সংস্থার অর্গানাইজেশনাল কাঠামোয় যানবাহন, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি অন্তর্ভুক্তকরণ বা সংশোধনের প্রস্তাব অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে। সেবা ক্রয় ও শ্রমিক নিয়োগেও অনুমোদন প্রয়োজন। ওয়ার্ক চার্জড ও কন্টিনজেন্ট কর্মচারী সংক্রান্ত সব বিষয় আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা ক্রয় নীতিমালার আওতায় সেবা ক্রয়ের প্রস্তাব এবং দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োগের প্রস্তাব অর্থ বিভাগে পাঠাতে হবে। ব্যয় পুনরুপযোজন এবং বাজেট ব্যবস্থাপনা। বাজেট বরাদ্দের অতিরিক্ত ব্যয়ের প্রস্তাব, অনুমোদিত বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ নেই এমন ব্যয় এবং সংযুক্ত তহবিলের উপর দায়যুক্ত হোক বা না হোক এমন যে কোনো মঞ্জুরি বা পুনরুপযোজনের ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন বাধ্যতামূলক। বিশেষ করে রাজস্ব ব্যয় থেকে মূলধন ব্যয় বা মূলধন ব্যয় থেকে রাজস্ব ব্যয় পুনরুপযোজন এবং বিএসিএস অনুযায়ী বেতন ভাতা খাত থেকে অন্য অর্থনৈতিক শ্রেণীতে পুনরুপযোজন, এই দুটি ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আর্থিক অঙ্গীকার ও পুরনো দাবি। সংশ্লিষ্ট অর্থ বছরের বাইরে যে কোনো আর্থিক অঙ্গীকার এবং প্রাক স্বাধীনতাকালের আর্থিক দাবি অর্থ বিভাগের বিবেচনার জন্য পাঠাতে হবে। সম্মানী বেতন ও চাকরির শর্ত। কঠিন শ্রমসাধ্য বা কৃতিত্বপূর্ণ কাজের জন্য সরকারি কর্মচারীকে 15,000 টাকার বেশি সম্মানী অথবা একই অর্থবছরে একাধিকবার সম্মানী প্রদান করতে হলে অর্থ বিভাগের অনুমোদন প্রয়োজন। এছাড়া বেতন ভাতা, ট্রমন ও বদলি ব্যয়, ভবিষ্যৎ তহবিল, পেনশন ও আনুতোষিক সংক্রান্ত বিধিবিধানের ব্যাখ্যা এবং বেতন ভাতাদি সম্পর্কিত চাকরির শর্ত পরিবর্তনের বিষয়েও কেন্দ্রীয়ভাবে নিষ্পত্তি হবে। রাজস্ব, কর ও অনুদান। নন এনবিআর ট্যাক্স, এনটিআর, ফি, সেস আরোপ সহ সরকারি প্রাপ্তির উপর প্রভাব
প্রভাব ফেলে এমন যে কোনো প্রস্তাব অর্থ বিভাগে পাঠাতে হবে। প্রাথমিক নিয়োগে বিধি মোতাবেক বর্ধিত বেতন ছাড়া আগাম বর্ধিত বেতন মঞ্জুর করতে এবং বাজেট বরাদ্দ বহির্ভূত অনুদান মঞ্জুরের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে। অগ্রিম ক্রয় ও আপ্যায়ন ব্যয়, স্থায়ী অগ্রিম বা ইন্টারেস্ট ছাড়া 15 লাখ টাকার বেশি অগ্রিম উত্তোলন, 5 লাখ টাকার বেশি মণিহারি দ্রব্যাদি স্থানীয়ভাবে ক্রয় এবং সভা, কনফারেন্স বা প্রশিক্ষণে নির্ধারিত সীমার অতিরিক্ত আপ্যায়ন ব্যয়ের ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন নিতে হবে। অবলোপন ও বিদেশ ভ্রমণ ব্যয়, জালিয়াতি বা গাফিলতির কারণে 5 লাখ টাকার বেশি অনাদায়ী ক্ষতি অবলোপন, সরকারি কর্মচারীকে প্রদত্ত অনাদায়ী ঋণ বা সুদ অবলোপন অর্থ বিভাগের অনুমোদন ছাড়া করা যাবে না। বিদেশ সফরে ক্যাবিনেট মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের ক্ষেত্রে নির্ধারিত ডলারের সীমা অতিক্রম করলে তা অর্থ বিভাগের বিবেচনায় নিতে হবে। এই ক্ষেত্রে যেসব বিষয়ে অনুমোদন দিতে হবে: বিদেশে সরকারিভাবে ভ্রমণকারী ক্যাবিনেট মন্ত্রী কর্তৃক আপ্যায়ন ব্যয় বাবদ $800 এবং সরবরাহ ও সেবার অধীন অন্যান্য ব্যয় বাবদ $300 অধিক ব্যয় করলে এবং বিদেশে সরকারিভাবে ভ্রমণকালে প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার এবং অনুরূপ পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি কর্তৃক আপ্যায়ন ব্যয় বাবদ $700 এবং সরবরাহ ও সেবার অধীন ব্যয় বাবদ $250 অধিক ব্যয় করলে এবং প্রতিনিধি দলের প্রধান হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, সিনিয়র সচিব, ভারপ্রাপ্ত সচিব এবং সশস্ত্র বাহিনীর সমপর্যায় সমতুল্য পদবীর কর্মকর্তা কর্তৃক আপ্যায়ন ব্যয় বাবদ $600 এবং সরবরাহ ও সেবার অধীন ব্যয় বাবদ $200 অধিক ব্যয় করলে এবং নীতি প্রণয়ন, দ্বিপাক্ষিক চুক্তি বা আন্তর্জাতিক চুক্তি, আমদানি রপ্তানি নীতি, বিনিয়োগ নীতি, মূল্য ও শ্রম নীতি, বৈদেশিক কর্মসংস্থান নীতি, শুল্ক নীতি, বিভিন্ন তহবিল নির্ধারণ অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে প্রণীত হবে। এছাড়া ঋণ সংগ্রহ, সরকারি গ্যারান্টি প্রদান, বাজেট বহির্ভূত আর্থিক সংশ্লিষ্ট যে কোনো বিষয় এবং থোক বরাদ্দের বিভাজন অনুমোদনের বিষয়ও তালিকাভুক্ত করা হয়েছে। সরকারি রাজস্ব দাবি পরিত্যাগ বা মওকুফ, বেসরকারি বাড়ি ভাড়ার ক্ষেত্রে নির্ধারিত হারের অতিরিক্ত ভাড়া অনুমোদন, কমিশন বা কমিটির বেসরকারি সদস্য ও বিদেশি বিশেষজ্ঞদের ভাতা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের প্রবিধানমালা প্রণয়ন এবং দর তফসিল অনুমোদনের বিষয়গুলো অর্থ বিভাগের পূর্বানুমোদন আওতায় রাখা হয়েছে। উদ্দেশ্য কি? অর্থ বিভাগ বলছে এ তালিকার মাধ্যমে কোন কোন বিষয়ে কেন্দ্রীয় আর্থিক নিয়ন্ত্রণ প্রয়োজন তা স্পষ্ট করা হয়েছে। এতে সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা বাড়বে, অনিয়ন্ত্রিত সিদ্ধান্ত কমবে এবং মন্ত্রণালয় ও দপ্তরগুলোর মধ্যে আর্থিক শৃঙ্খলা ও সমন্বয় আরও শক্তিশালী হবে।